এই ঘটনাটি ওনার আব্বুর সাথে ঘটেছিল। উনি এমন ভয় পেয়েছিলেন যা ওনার মধ্যে ভয়ঙ্কর এক অনুভূতি দীর্ঘ সময় জাগিয়ে রেখেছিল। চলুন ঘটনাটি শুনে আসি। এই যে ওবায়দুল ভাই, উনি জানিয়েছেন যে ছোটবেলা থেকে উনি দেখেছেন ওনার বাবা মাছ চাষ করেন, মাছের ব্যবসা ছিল। 2023 সাল পর্যন্ত উনি মাছ চাষের সাথে জড়িত ছিলেন। ওনাদের যেই বাড়িটা, ওই বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, ওই রাস্তার উল্টো পাশে প্রায় 10 বিঘা পরিমাণের একটি জমি রয়েছে। এই জমিটা যশোর শহরের নাম করা একজন রাজনৈতিক নেতার পারিবারিক সম্পত্তি। আর ওই পরিবারের সাথে ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর খুব ভালো সম্পর্ক থাকার কারণে দীর্ঘ 35 বছর ওই জায়গার দেখাশোনার দায়িত্ব ওনারা এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুকে দিয়ে রেখেছিলেন। কারণ এত বড় একটা জায়গা, এটা যদি দেখাশোনা করার নির্দিষ্ট লোক না থাকে, তারা তো দূর থেকে এসে আসলে ওভাবে দেখাশোনা করাটা বেশ কঠিন হয়ে যায়। যার কারণে একজন বিশ্বস্ত লোকের আন্ডারে দিয়ে রাখা হয়, তা না হলে অনেকেই দখল করে ফেলে। এই পাশ থেকে কেউ 2 হাত চাপায়, আর এক পাশ থেকে কেউ 3 হাত চাপায়, এইভাবে দখল হয়ে যেতে থাকে আস্তে আস্তে। তো এই কারণে বিশ্বস্ত একজন লোকের দায়িত্বে রাখা ভালো, ওই চিন্তা থেকে তার কাছে দায়িত্বটা ছিল। তো ওই বাগানে মোটা মোটা আম গাছ, মেহগনি গাছ, কাঁঠাল গাছ, তারপর বাঁশের ঝাড়, বিভিন্ন ধরনের ফলের গাছ তো ছিলই। এছাড়া বাগানের মাঝখানে একটা পুকুর ছিল। এই পুকুরেই মূলত মাছ চাষ করা হতো। আর এই পুকুরেই এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু উনি মাছ চাষ করেছেন, একটানা 25 বছর করেছেন। আর ওইটার দায়িত্বে ছিলেন 35 বছর। ওই পুকুরটার আয়তনই আনুমানিক প্রায় 3 বিঘা। তো যাই হোক, চলুন এবার মূল ঘটনায় ঢুকে যাই। সাল 2001, ওই এলাকায় হঠাৎ করে মাছ চোরের উপদ্রব খুব বেড়ে যায়। পুকুর পাহারা না দিলে সেই পুকুরের মালিক একদম সর্বশান্ত হয়ে যেত, মাছ চুরি হয়ে যেত। পুকুরের মাছ যেন কেউ চুরি করতে না পারে, এই জন্য অনেকেই বিভিন্ন ধরনের ব্যবস্থা করে রাখত। আর ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু উনি কি করেছিলেন, ওই পুকুরটা চারদিকে বাঁশ দিয়ে বেড়া তৈরি করে দিয়েছিলেন, যেন বেড়ার টোপকে কেউ পুকুরে প্রবেশ করতে না পারে। চোরের উপদ্রব ঠেকানোর জন্য ওনার আব্বু অনেক রাত পর্যন্ত পুকুরে পাহারা দিতেন। পুকুরের পশ্চিম পারে একটা গোসলের ঘাট ছিল। ঘাট থেকে 30 থেকে 35 গজ দূরে একটা স্যালো মেশিনের ঘর ছিল। পুকুরের পানি যদি কমে যেত কখনো কখনো, তখন ওই পুকুরে পানি দেওয়ার জন্য মূলত এই স্যালো মেশিন থেকে পানি দেয়া হতো। ওই মেশিন ঘরের মধ্যে একটা বিছানা, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই ছিল। তো রাত যখন অনেক হয়ে যেত, ওই মেশিন ঘরেই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু ঘুমিয়ে পড়তেন। শুধু যে মাছ চুরির ভয় এটা না, একটা সময় আর একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা হলো, ওই পুকুর পাড়ে যে ঘাটটা রয়েছে, ওই ঘাটের পাশে ভাটি পাতা যে গাছ, এই গাছের একটা ছোটখাটো জঙ্গলের মতো হয়ে গিয়েছিল আর কি। ওই যে ভাটির ডাল আমরা বলি, এই ভাটির ডাল ভেঙে অনেকে মেসোয়াক করে। তো যেখানে এই ভাটির গাছগুলো হয় বা ভাটি গাছটা হয়, সেখানে কিন্তু অনেকগুলো হয়ে যায়, জঙ্গলের মতো হয়ে যায় আর কি। এই গাছের ওষুধি গুণও রয়েছে। ছোটবেলায় দেখেছি, এখন খুব একটা দেখতে পাই না। লিসেনাররা হয়তো বা কেউ কেউ দেখেছেন, যারা গ্রামে থাকেন তারা এই গাছটা দেখেছেন আর কি। বেশ জঙ্গলের মতো হয়ে যায় এক সাইড দিয়ে। তো ওই রকম এই ভাটি পাতা গাছের জঙ্গলের একটা অবস্থান মোটামুটি বেশ কিছুটা জায়গা জুড়ে ছিল পুকুরের এক পাশে। তো ওই জঙ্গলের ভেতরে ওই পুকুরের যে বড় বড় মাছ, এই মাছগুলোর মাথা পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে। মনে হচ্ছে কোন একটা প্রাণী মাছের মাথা বাদ দিয়ে মাছের দেহটাকে খেয়ে ফেলে চলে যাচ্ছে। প্রতিদিন 15 থেকে 20টা করে বড় বড় মাছ এইভাবে খাওয়া হয়ে যাচ্ছে, আর এগুলোর মাথা পড়ে থাকে। কে খায়, কে চুরি করে, এগুলো তো
উনি বুঝতে পারছিলেন না। পাহারা দিচ্ছেন, তারপরও এই ধরনের ঘটনা ঘটছে। আসলে সমস্যাটা কি? ওনার আব্বুর কাছে, অর্থাৎ ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর কাছে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল ওই সময়। তিনি ওই লাইটটা সবসময় কাছেই রাখতেন, বিশেষ করে পাহারা দেওয়ার সময়। এক শীতের রাতে পুকুরে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে। শীতকালে কিন্তু বৃষ্টিপাত কম থাকে, পানির পরিমাণও পুকুরে কমে যায়। এই কারণে পুকুরে নতুন করে পানি দেওয়া হচ্ছিল। তো পানি দেওয়া হচ্ছে, তো ওনার আব্বু রাতের খাবার খেয়ে 10টার দিকে আবারও পুকুরে চলে গিয়েছেন পাহারা দেওয়ার জন্য। কারণ রাস্তার এপাশ ওপাশ তো ওনাদের বাড়ি, এই জন্য খুব একটা সমস্যা হচ্ছিল না। খুব দ্রুতই কাজ সেরে বাসায় এসে আবার চলে যেতে পারতেন সেই বোরিং ঘরের কাছে বা পুকুরের কাছে। উনি তো পাহারা দিতে গিয়েছেন, বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু হাঁপাতে হাঁপাতে বাসায় চলে আসছেন। ওবায়দুল ইসলাম ভাইয়ের আম্মু জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? কিছুটা শান্ত হয়ে ওনার আব্বু বললেন, আমি এখন কোনো কিছুই বলার অবস্থায় নাই, আমাকে একটু পানি দাও, আমার খুব পানি তেষ্টা পেয়েছে। তো ওনার আম্মু ওনার আব্বুকে পানি খাওয়ানোর পর ওনার আব্বু বলেন, আমাকে কিছু দোয়া দুরূদ পড়ে ফু দাও। তখন ওনার আম্মু কিছু দোয়া দুরূদ পড়ে ওনাকে ফু দেন। এরপর ওনার আব্বু ঘুমিয়ে যান। ওবায়দুল ইসলাম ভাই নিজে কিন্তু এই দৃশ্য দেখেছেন যে ওনার আব্বু কিভাবে হাঁপাচ্ছিলেন। ওনারা বুঝতে পেরেছিলেন মারাত্মক কিছু একটা ঘটেছে। ওই সময় ওবায়দুল ইসলাম ভাইয়ের বয়স ছিল 10 বছরের মতো। সকালবেলা দেখা গেল যে ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর শরীরে বেশ জ্বর, তবে উনি মোটামুটি স্বাভাবিকই ছিলেন, এই জ্বর ছাড়া অন্য ধরনের কোনো সমস্যা ছিল না। তখন এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আম্মু জিজ্ঞেস করেন ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুকে যে কালকে রাত্রে কি হয়েছিল। এরপর উনি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করেন। উনি বলেন যে প্রতিদিনের মতোই তো উনি গিয়েছেন সেখানে, তো রাত প্রায় 12:30টার মতো বেজে গেছে, আর শীতের রাতে চারদিকে তো শুনশান নীরবতা বিরাজ করে। উনি কি করেছেন, পুকুরের চারপাশটা টর্চ লাইট নিয়ে আলো ফেলে একটু ঘুরে আসছেন, দেখলেন যে না সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এরপর বোরিং ঘরে গিয়ে, অর্থাৎ স্যালো মেশিনের ঘরে গিয়ে ওই বিছানায় উনি শুয়ে পড়েছেন। কিছুটা ঘুম ঘুম ভাব চলে আসছে, তখন অবশ্য স্যালো মেশিনটা উনি বন্ধ করে দিয়েছেন, আর পানি দেওয়ার প্রয়োজন নেই। স্যালো মেশিন চলে তার ঘুমানো যায় না, আর পানি দেওয়াও শেষ হয়ে গিয়েছিল। তো ওনার যখন ঘুম ঘুম ভাব চলে এসেছে, হঠাৎ করে ওনার ঘুমের যে ভাবটা এটা কেটে যায়। ওনার কানে পানির খলখল শব্দ ভেসে আসে। উনি কি করেছেন, চুপি চুপি বিছানা থেকে নেমে ঘরের দরজাটা একটু খুলে, সামান্য একটু খুলে বাইরে তাকিয়েছেন। ঘটনাটা কি, শব্দ করলে তো চলে যাবে চোর টোর, বা আসলে ঘটনাটা কি এটা তো দেখতে হবে, শব্দ করা যাবে না। উনি দেখেন যে 5-6টা মানুষের মতো অবয়ব পুকুরের যে ঘাট, ওই ঘাটের ওখানেই দাঁড়িয়ে আছে, এবং কিছুটা রুকু দেওয়ার মতো, আমরা নামাজে যেভাবে রুকু দেই না, ঝুঁকে পড়ি, তো ওই রকম ঝুঁকে পড়ে এরা পানির মধ্যে হাত দিয়ে হাতড়ে হাতড়ে কিছু একটা করছে। কি করছে এটা উনি ভালো করে খেয়াল করেন। উনি দেখেন যে এরা মাছ ধরছে, আর ঘাটের উপরে 2টা অবয়ব দাঁড়িয়ে আছে। এরা মাছ ধরার পর এই 2টা অবয়বের কাছে দেয়, এই 2টা অবয়ব মাছ নিয়ে ওই যে ভাটি পাতার যেই জঙ্গলটা ছিল আর কি, ভাটি গাছের জঙ্গল, ওই দিকে চলে যায়, আর ওখান থেকে চপ 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 আওয়াজ আসে, মানে ওইখান থেকে খুব মজা করে মাছগুলো খাচ্ছে। খাওয়ার পর আবার 2জন আসে, 2জন আসার পর আবার তাদের কাছে মাছ দেয়, এরা আবার চলে যায়। মনে হচ্ছিল এরা 2জন করে আসে, আবার 2জন নামে, অন্য 2জন উপরে উঠে যায়, এইভাবে ভাগে যোগে মাছ খাচ্ছে আর কি। উপরে যে 2জন থাকে এদেরকে এলো ধরে এনে দেয়, তখন এরা খায়। আবার ওই 2জন নিচে নেমে আসে, অন্য 2জন উপরে উঠে যায়, ওরা আবার মাছ ধরে, তখন উপরে 2জনকে দেয়। এইভাবে কিন্তু ওরা খুব মজা করে মাছ খাচ্ছে। তখন এই ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু বুঝতে পারেন এইগুলাই হচ্ছে মাছ চোর, এরাই এই কাজগুলো করছে। উনি কোনো শব্দ করেন না, উনি চুপি চুপি ঘর থেকে বের হয়ে একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে একটা মেহগনি গাছের আড়ালে ভালো করে দেখার চেষ্টা করেন যে এগুলো আসলে কি, কারা, এরা
কি তাদের পরিচিত, অর্থাৎ এই যে ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু বা ওনার আত্মীয় স্বজনদের পরিচিত কিনা এই লোকগুলা, বা এই গ্রামেরই লোক কিনা, এটা উনি দেখার চেষ্টা করেন। একটু ভালো করে খেয়াল করেন যে এদের শরীরগুলা চকচক চকচক করছে, চাঁদের আলোয় শরীর চকচক করছে। এদের শরীরগুলো এত কালো কুচকুচে যে চাঁদের আলো পরে চকচক করছে। এদের মাথায় লম্বা চুলও আছে বলে অন্ধকারে মনে হচ্ছে, আর শরীরটা বেশ তেলতেলে, এই কারণেই চকচক করছে। শরীরে লোম আছে কিনা বড় বড়, এটা ওনার কাছে মনে হয় না যে লোম আছে, কারণ লোম থাকলে তো চকচক করার কথা না সাধারণত, কিন্তু শরীরটা খুব তেলতেলে। উনি তখনও বুঝতে পারেন নাই জিনিসগুলা কি। উনি দূর থেকে বলে উঠেছিলেন, এই তোমরা কারা, পুকুর থেকে মাছ ধরছো কেন? যখন এটা বলেছে ওপাশ থেকে কোনো উত্তর আসে না। উত্তর যখন আসে না তখন মূলত ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু ওনার হাতে থাকা 3 ব্যাটারির টর্চ লাইটটা ওই দিকে ধরেছেন যে এরা কারা। যখন এটা ধরেছেন তখন উনি দেখেন ভয়ঙ্কর এক দৃশ্য। উনি দেখেন এই জিনিসগুলা যাদেরকে উনি মানুষ মনে করেছেন, এরা আসলে মানুষ না। এরা সাধারণ ভাবে মানুষের হাইট যতটুকু হয় এদের থেকেও 3-4 ইঞ্চি লম্বা, 3-4 ফুট লম্বা, গায়ের রং কালো কুচকুচে, আর মুখগুলো মনে হচ্ছে আগুনের ঝলসে গেছে। শরীর একদম লিকলিকে, এত চিকন মানুষ সচরাচর দেখা যায় না। আর এরা খুব লম্বা, হাত পা সবকিছু একদম লিকলিকে, মনে হচ্ছে চিকন কোন একটা পাটখড়ির মতো হাত পা, এরকম অবস্থা আর কি। আর চোখগুলো মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে, লাল টকটকে। তো এই অবয়বগুলো কিছুক্ষণ ওই আলোর উৎস, অর্থাৎ ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বু যে টর্চ লাইটটা মেরেছেন, টর্চ লাইটটা তো একটা আলোর উৎস, ওই উৎসের দিকে তাকিয়ে আছেন, অর্থাৎ টর্চ লাইটটার দিকে তাকিয়ে আছেন। এরা হতভম্ব হয়ে গেছে যে কি হইল। এরপর এরা নিজেরা নিজেদের মুখের দিকে একটু তাকাতাকি করে সবাই একসাথে ওই পুকুরের পানিতে লাফ দিয়ে অদৃশ্য হয়ে গেল। এরা আর উঠল না। যখন এই ঘটনা ঘটছিল, ওই যে ভাটি গাছের ভেতরে যেগুলো ছিল এগুলো বাইরে বের হয়ে আসে যে কি হইল, টর্চ লাইট মারলো কারা। সবাই যখন বুঝতে পারলো কোনো একটা মানুষ বুঝে ফেলেছে, এরপর সবাই একসাথেই ওই পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে একদম মিলিয়ে যায়। এরপরই উনি দৌড় দিয়ে বাসায় চলে আসেন। এরপর হাঁপাতে থাকেন। তারপরের ঘটনা তো আমরা জানি যে কি হলো। মূলত এই ঘটনাটা উনি সকালবেলা বলছেন, ওই রাত্রের বলেন নাই। পরদিন সকালবেলা ওই এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। উনি আসার পর ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুর শরীরটা খুব ভালো করে ঝাড়ফুঁক করে দেন, রুকিয়া করে দেন, একটা বোতলে পানি পরে দেন। আল্লাহর রহমতে ওনার আব্বু সুস্থ হয়ে যান। এই ঘটনার পর থেকে ওনার আব্বু কখনোই রাতের বেলা পুকুরে একা যান নাই, গিয়েছেন সাথে লোক নিয়ে গিয়েছেন, বিশেষ করে পুকুর পাহারা দেওয়ার জন্য। তবে ওই রাতের পর ওই মাছের মাথাগুলো আর কখনোই পড়ে থাকতে দেখা যায় নাই। ধারণা করা হয় যে এই পিশাচগুলোই এই মাছগুলো খেয়ে রাখত। তবে ধারণার পক্ষে অবশ্যই স্ট্রং লজিক রয়েছে, যেহেতু উনি নিজের চোখে এটা দেখেছেন। এরপর গ্রামে একটা কথা মানুষের মনের মধ্যে ভেসে বেড়াতে থাকে যে হঠাৎ করেই এই মাছ চোরের উপদ্রব যে বেড়ে গেল, আসলে এরাই কি সেই আসল মাছ চোর ছিল? হ্যাঁ, এটা সত্য, অনেক মানুষ মাছ চুরি করত, কিন্তু মাছ যখন চুরি হতো অনেক ক্ষেত্রে দেখা যেত যে মাছ চুরি হচ্ছে, কারা চুরি করছে এর কোনো আলামত বোঝা যাচ্ছে না। কারণ পুকুরের আশেপাশে যদি জাল টানা হয়, তো যখন মাছ তোলা হয় পুকুরের পানিতে থাকা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু ওই জালের মধ্যে আটকা পড়ে। জাল যখন তুলে নিয়ে যাওয়া হয় ওই জিনিসগুলো কিন্তু জাল থেকে ছাড়িয়ে পুকুরের কিনারে রেখে যাওয়া হয়। তখন বোঝা যায় যে কেউ মাছ ধরেছে জাল দিয়ে। কিছু কিছু জায়গায় কিন্তু এমন হতো যে সেই পুকুরে মাছ অদৃশ্য হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু মাছ যে কেউ ধরেছে এর কোনো আলামত ছিল না। মানুষজন বুঝতে পারে নিশ্চয়ই এই মেছো পিশাচগুলো এরা এখানে এসে হঠাৎ করে আস্তানা গেড়ে এই মাছগুলো সাবার করে ফেলতো। অনেক মাছ চাষি যারা, এদেরকে কিন্তু সর্বশান্ত হতে হয়েছে ওই সময়টাতে। যাই হোক, এরপরে মাছ চুরি অনেকটাই কমে আসে। তবে এটা মনে হচ্ছে যে ওই পিশাচগুলো মাছ চুরি ছাড়া আর তেমন কোনো কাজ জানতো না। তাই যদি হতো তাহলে এই পিশাচগুলো
ওবায়দুল ইসলাম ভাইয়ের আব্বুকে আরো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করত। তা যেহেতু হয়নি, বোঝাই যাচ্ছে এরা দুর্বল শ্রেণীর মেছো পিশাচ ছিল, তা না হলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারত। যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, প্রথম ঘটনায় যেই পুকুরের কথা আমরা উল্লেখ করলাম, এই পুকুরটা কিন্তু এখন আর নাই। 2023 সালে এই বাগান, পুকুর, এই সবগুলোই কিন্তু একদম সমান করে দিয়ে সেখানে একটা মাঠের মতো তৈরি করা হয়েছে, যার কারণে এখনকার বাস্তবতায় ওই সময়ের যেই একটা অবস্থা ছিল, বাঁশঝাড় গাছ, তারপরে ভাটি গাছগুলোর জঙ্গল, এগুলো কিন্তু এখন শুধু কিছুটা কল্পনাই করা যেতে পারে, বাস্তবতা একদম টোটালি ভিন্ন। চলুন এবার আমরা দ্বিতীয় ঘটনায় আসি, আর এই দ্বিতীয় ঘটনাটিও আমরা পেয়েছি ওবায়দুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক ফুপুর কাছ থেকে। ফুপুর বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। ওনার ননদের পরিবারে একটি ঘটনা রয়েছে। মূলত এই ঘটনাটির অংশবিশেষ এই ওবায়দুল ইসলাম ভাই শুনেছিলেন ওনার ফুপুর কাছ থেকে। বিস্তারিত শোনার জন্য যখন যান, তখন আফনান দহরওয়াল সম্পর্কে ওনার ফুপুকে বলেন। ওনার ফুপুর অনুমতি সাপেক্ষে উনি এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, আর ফুপু নিজেও আরো বিস্তারিত হয়ে বলেছেন। চলুন সেই ঘটনাটি শুনে আসি। এই যে ফুপু, এই ফুপুর ননদের নাম হচ্ছে রাবেয়া। তাকে বিয়ে দেয়া হয়েছিল যশোরের চৌগাছা উপজেলায়। আর এই রাবেয়ার স্বামী যিনি, তার নাম হচ্ছে জয়নাল মোল্লা। এই জয়নাল মোল্লা একজন নাম করা তান্ত্রিক কবিরাজ ছিলেন। সময়টা 1990 কি 91 সাল, অর্থাৎ 90-এর দশকের একদম শুরুর দিকে। এই জয়নাল মোল্লা উনি কালো জাদু এবং কুফুরি বিদ্যায় পারদর্শী একজন মানুষ ছিলেন। কালো জাদু যত নিচু কাজ রিলেটেড হোক না কেন, উনি কোনো বাছ বিচার করতেন না, করবেনই উনি। টাকা পেলে উনি যে কোনো ধরনের কালো জাদু করতে চাইতেন। ওনার পুরো জীবনে অনেক ছোট বড় ঘটনা থাকলেও তার জীবনের শেষ ঘটনাটি এখন আমরা শেয়ার করব, আর এই ঘটনাটি ফুপু বলেছিলেন। তো এই যে রাবেয়া, ওনার হাজবেন্ড জয়নাল মোল্লা, উনি যেই সাধনাগুলো করতেন বিভিন্ন সময়, তারপর কবিরাজি করতেন, যে উপকরণগুলো লাগে, যেগুলো প্রয়োজন হতো, উনি নিজেই সেগুলো সংগ্রহ করতেন। একদিন হয় কি, দুপুরবেলা, ভর দুপুরবেলা, বর্ষার একটা দুপুর, মানে বর্ষাকাল, তখন বৃষ্টি পড়ছে। তো ওই দুপুরবেলা এই যিনি রাবেয়া এবং তার স্বামী, ওনাদের আবার 3টা সন্তান ছিল, তারা একসাথে বসে বারান্দায় খাওয়া দাওয়া করছে। এমন সময় একজন লোক আসে, তার নাম হচ্ছে খোরশেদ। এই খোরশেদ উনি প্রতিবেশী, তার সাগরেদও বলা চলে, চেলাও বলা চলে, মাঝে মাঝে কিছু কাজে সহযোগিতা করে আর কি। এই তো এই লোকটা এসে এই জয়নাল মোল্লার কানে কি কি যেন বলল। এরপর ওই খোরশেদ চলেও গেল। এরপর যখন এই যে রাবেয়া, উনি জিজ্ঞেস করেছে তার স্বামীকে যে এই খোরশেদ ভাই সে কি বলল, তখন জয়নাল মোল্লা বলেন যে আজকে রাত্রে আমার একটা কাজ আছে, ফিরতে ফিরতে দেরি হবে, যদি দেরি হয়ে যায় চিন্তা করো না। তো এরকম ঘটনা তো সবসময় ঘটে, হামেশাই ঘটে। ওনার বিভিন্ন জায়গা থেকে কাজ আসে, আর বিশেষ করে এই জিন রিলেটেড বিষয় বা এই কবিরাজি বিষয় অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রাত্রে বেলা কিন্তু হয়ে থাকে। এই জন্য রাবেয়া এই বিষয়টার সাথে পরিচিত, এই পরিবেশটার সাথে, তার মানে বাসার এই এনভায়রনমেন্ট যেটা আর কি, বাসার যে পরিবেশ, এটার সাথে সাথে পরিচিত। এই জন্য আর বেশি কোনো কথা বাড়াই নাই সে। রাত আনুমানিক 9টার দিকে জয়নাল মোল্লা বাড়ি থেকে বের হয়ে যায়। তো সকাল 6টা বাজে এই রাবেয়া যিনি, উনি ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী জয়নাল মোল্লা এখনো বাড়িতেই ফেরে নাই। আশেপাশে খোঁজাখুঁজি করেন, কোথাও পাওয়া গেল না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে আসে না। তখন এই যে রাবেয়া যিনি, উনি ওনার শ্বশুর আর 2 ভাসুর তাকে বলছেন যে খোরশেদ মিয়া এসে কি যেন বলে গেল, এরপর থেকে তো সে বাড়িতে নাই। এখন
সে বলতে পারে যে কোথায় গেছে। তো এই যে খোরশেদ মিয়া, ওনার বাড়ি তো পাশেই। রাবেয়ার 2 ভাসুর আর রাবেয়ার শ্বশুর ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন। প্রতিবেশী বাড়িতেই ছিল ওই সময়। তখন এই রাবেয়া বলছেন যে এই আপনি গতকালকে দুপুরবেলা আমার স্বামীকে কি যেন বললেন, এরপরে তো আমার স্বামী রাতের বেলা চলে গেল, সে কোথায় গেছে, সে তো এখনো ফেরত আসে নাই। যখনই কথা বলছে তখন এই খোরশেদ মিয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। বলেন কিভাবে, ও বাড়িতে আসে নাই? তাড়াতাড়ি চলেন এক্ষুনি আমার সাথে। কোথায় যাবে? বলে চলেন, এখান থেকে প্রায় 5 মাইল দূরে একটা শ্মশান আছে, ওইখানে যেতে হবে। এখন সবাই বলছে যে শ্মশানে কি? আর সন্ধ্যার দিকে তো খোরশেদ মিয়ার সাথে এই বিষয়ে কথা হয়েছে, 5 মাইল দূরে যেতে হলেও কিন্তু প্রায় 3 ঘন্টা সময় লাগবে, গ্রামের পথ। তো যাই হোক, সবাই মিলে প্রায় 3 ঘন্টা হাঁটাহাঁটির পর ওই শ্মশানে পৌঁছায়। তখন এই যে রাবেয়া যিনি, উনি ওই খোরশেদ মিয়াকে বলছেন যে আপনি শ্মশানে নিয়ে আসছেন কেন? তখন খোরশেদ মিয়া বলছেন যে বিস্তারিত কথা এখন বলতে পারবো না, আগে জয়নাল ভাইকে খুঁজি, আগে দেখি তাকে পাই কিনা, কি অবস্থা, তারপরে আমি বিস্তারিত বলবো। এরপর তো তার সাথে অন্যরা হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করতে থাকে। তো বেশিক্ষণ খুঁজতে হয় নাই। ওই শ্মশানে বেশ কিছু গাছ ছিল, এর মধ্যে একটা বড় তেঁতুল গাছ ছিল। ওই তেঁতুল গাছের নিচে দেখা যাচ্ছে জয়নাল মোল্লা অচেতন হয়ে পড়ে আছে। তার শরীর স্পর্শ করে বোঝা গেল শরীরের অধিকাংশ হাড়গুলোই ভেঙে গেছে। মনে হচ্ছে তার দেহের হাড়গুলো সব চাপ দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সেখান থেকে কোনো মতে উদ্ধার করে জয়নাল মোল্লাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার সময় বিশেষ পদ্ধতিতে তাকে আনতে হয়েছিল। তার শরীরের হাড়গুলো তো আসলে আস্ত ছিল না, শরীরটা অনেকটাই নেতিয়ে গিয়েছিল। তাকে নিয়ে আসা হয়, তবে তার জ্ঞান ছিল না, তবে জীবিত ছিলেন ওই সময়। বাড়িতে নিয়ে আসার পর লোকাল বা গ্রামীণ কিছু ট্রিটমেন্ট তাকে দেয়া হয়। একটা পর্যায়ে তার জ্ঞান ফেরে, তবে তার কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তার শ্বাসকষ্ট হচ্ছিল, যেমন কথা বলতেও অনেক কষ্ট হচ্ছিল, সমস্ত শরীরের যন্ত্রণা, হাড়গুলো ভেঙে গেছে, নড়াচড়া করতে পারছেন না। তাকে জিজ্ঞেস করা হয় যে ঘটনাটা কি, সে কেন এই শ্মশানে গিয়েছিল। তখন উনি কষ্ট করে বলেন যে তার এমন একটা জিনিসের দরকার ছিল, সেই জিনিসটা সম্পর্কে এই খোরশেদ মিয়াকে উনি আগে থেকে অবগত করেছিলেন। সেটা হচ্ছে কোন একটি কুমারী মেয়ে, অর্থাৎ যার বিয়ে হয়নি, এমন কোন কুমারী মেয়েকে যদি দাহ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা মাটির কলস থাকে, যে কলসে পানি থাকে, এই পানির কিছু কাজ থাকে। ওই কলসটা যেটা আর কি, ওই কলস এবং ওই কলসের ভিতরে থাকা পানি, এই জিনিসটা লাগবে একটা কুফুরি বিদ্যা সম্পর্কিত কাজের জন্য। আর সব সময়ে এরকম হলে হবে না, বিশেষ করে কোন এক বর্ষার দিনে যদি মারা যায় তাহলে এটা, যেহেতু ওই দিন বর্ষার দিন ছিল, বৃষ্টি হচ্ছিল, আর এখানে শুধু বর্ষা না, ওইটা হতে হবে অমাবস্যার তিথি, এটাও একটা বিষয়। একই সাথে ওটা অমাবস্যার তিথিও ছিল, ওই দিনই মারা গেছে ওই মেয়েটা। সব মিলিয়ে একদম পারফেক্টলি মিলে গেছে সবকিছু। আর এই জন্যই এই জয়নাল মোল্লা, উনি যখন তথ্য পেয়েছেন এই খোরশেদ মিয়ার কাছ থেকে যে আজকে তো একটা কুমারী মেয়ে মারা গেছে, প্রথমত আজকে অমাবস্যা তিথি, সুতরাং এই মেয়েটার যেই চিতা, এই চিতাতে যেই রিচুয়ালটা করে আগুন দেওয়া হবে, তখন যে কলসটা থাকবে ওই কলসটা আনতে হবে। মূলত এই তথ্যটাই খোরশেদ মিয়া ওই সময় কানে কানে দিয়ে গিয়েছিল। এরপরই এই জয়নাল মোল্লা তার স্ত্রীকে অর্থাৎ রাবেয়াকে বলেছিলেন যে উনি এটা আনতে যাবেন। এটা আনতে যাবেন তো আসলে বলতে পারে না, উনি বলছেন একটা কাজ আছে, মানে দেরি হবে আর কি। আর ওইখানে যখন উনি গিয়েছেন রাতের বেলা ওই জিনিসটা নিয়েছেন, যেতে কোনো সমস্যা হয় নাই, নেয়ার সময় কোনো সমস্যা হয় নাই। তবে নিয়ে যখন উনি ফিরছিলেন, শ্মশানের এরিয়া পুরোপুরি পার হন নাই,
পার হবেন হবেন ভাব এমন একটা জায়গায় চলে আসছেন, ঠিক ওই জায়গাতে একটা পুরনো আম গাছ ছিল। আম গাছের নিচের দিকে একটা ডাল ছিল। হঠাৎ করে নাকি জয়নাল মোল্লা দেখেন যে ওই ডালে একটা মহিলা বসে আছে, একদম লাল টুকটুকে শাড়ি পরা, হাতে পায়ে আলতা দেয়া আছে। ওই সময় গ্রামে মানুষ, বিশেষ করে মেয়েরা, হাতে পায়ে আলতা দিত। এখন তো আলতার প্রচলন খুব একটা নাই, এখন মেহেদির প্রচলনটা বেশি হয়েছে। ওই সময় আলতার প্রচলনটা খুব বেশি ছিল। লাল রঙের আলতাগুলো সাধারণত হাতে পায়ে দিয়ে সাজত মেয়েরা। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো শ্মশানে ঢোকার সময় মেয়েটাকে দেখি নাই, এখন আবার দেখলাম। রাত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা ওরকম আহামরি রাত না। উনি যখন গিয়েছেন তখন হয়তো বা রাত 11টার মতো বাজে। উনি 9টার দিকে বাড়ি থেকে বের হয়েছেন, যেতে হয়তো বা 2 ঘন্টা 2 লেগেছে। পথ তো ওনার চেনা, শর্টকাট পথ ওনার চেনা, দ্রুত চলে গেছেন। তো রাত 11টার মতো তখন বাজে, রাত 1টা 2টা 3টাও না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এই মেয়েটা হঠাৎ করে কোত্থেকে আসলো। উনি কোনো প্যারানরমাল বিষয় ওই সময় চিন্তা করেন নাই, কারণ ওই শ্মশানটা এমন একটা জায়গায়, আশেপাশে গ্রাম ট্রাম আছে, তো মানে ওইটাতে একদম নির্জন জায়গা, বিষয়টা এরকমও না। উনি বলছেন যে এই আপনি কে, এখানে বসে আছেন কেন? তখন ওই মেয়েটা বলছে, তার কিন্তু ঘুমটা দেয়া, চেহারা দেখা যাচ্ছে না। বলে যে আমার বাড়ি এই গ্রামেই, আমি বাড়িতে ফিরে যাব না, আমার ইচ্ছার বিপরীতে অন্য একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিচ্ছে, আমি বাড়িতে ফেরত যাব না, এই জন্য এখানে চলে আসছি, এই শ্মশানে আসছি, মরে গেলে এখানেই মরে যাব, যা থাকে কপালে। তখন এই জয়নাল মোল্লা বলতেছেন যে আরে এটা হয় নাকি, আপনার বাড়ি কোথায় বলেন, কোন লোকের বাড়ি, আপনার বাবার নাম কি বলেন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসি। তখন বলে যে না আমি যাব না, আমি মরার জন্য এখানে আসছি, শ্মশানে আসছি, ভূত প্রেত আমারে মাইরে ফেলুক, এই জন্য এখানে চলে আসি, আমি বাড়িতে যাব না। তখন এই জয়নাল মোল্লা বলতেছেন আরে তাই হয় নাকি, আপনার বয়স কম, এই জন্য আবেগের বসে এখানে চলে আসে এরকম একটা ভয়ঙ্কর জায়গায়, আপনি জানেন শ্মশানে আসলে কি হয়, আপনি রাতের বেলা এখানে চলে আসেন, চলেন চলেন আপনাকে বাড়িতে পৌঁছে দিই। তখন ওই মেয়েটা বলে উঠছে যে আমি যাব না, আমার যাওয়ার আর কোনো উপায় নেই, আপনি আমাকে বিয়ে করবেন? তখন জয়নাল মোল্লা বলতেছেন যে আপনার কি মাথা খারাপ হয়েছে, আমি বিবাহিত, আমার একটা সুখের সংসার আছে, আর আমি 3 বাচ্চার বাবা, আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। তখন নাকি ওই মেয়েটা মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে দেয়। তখন এই জয়নাল মোল্লা দেখেন যে এটা এত সুন্দরী একজন নারী, এটার একটা মায়া জালে উনি পড়ে যান। উনি তখন বলেন যে হ্যাঁ আমি বিয়ে করবো আপনাকে, চলেন আমার সাথে আমার বাড়িতে চলেন। তখন ওই মেয়েটার হঠাৎ করে নাকি চেহারার পরিবর্তন হতে শুরু করে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর একটা চেহারা ধারণ করে। মাত্র 10 থেকে 15 সেকেন্ডে তার এমন একটা পরিবর্তন হয়ে গেল। তখন এই জয়নাল মোল্লা বুঝতে পারেন যে এতক্ষণ যার সাথে উনি কথা বলেছেন এটা একটা পিশাচিনী, এটা কোন একটা পিশাচিনী। এই যে কাজটি করতে এসেছেন, মনে করেছিলেন উনি নির্বিঘ্নে কাজটি করে চলে যাবেন, মূলত তারা নির্বিঘ্নে কাজটি করা হচ্ছে না, পিশাচিনীটা এখানে এসে বসেছে। তখন ওই পিশাচিনীটা বলে উঠছে, কে জয়নাল মোল্লা, সুন্দরী মেয়ে দেখলে তো বিয়ে করতে ইচ্ছা করে না, আমার চেহারা দেখেই রাজি হয়ে গেলি, একটু আগে তো কত নীতি কথা শোনাচ্ছিলি, এখন রাজি হয়ে গেলি, আর এখন আমার যে চেহারা, কিরে বিয়ে করবি না, করবি বিয়ে? বহু মানুষের ক্ষতি করছিস, আর তুই যে জিনিসটা নিয়ে যাচ্ছিস এইটাও যে মানুষের ক্ষতি করার জন্যই তুই করবি তা আমার ঢের জানা আছে, তোকে তো আমি ছাড়বো না রে, তোকে ধরার জন্য এখানে বসে আছি আমি, দেখ তোকে আমি কি করি। এই বলেই নাকি ওই মেয়েটা ওই ডাল থেকে লাফ দিয়ে মাটির উপর নামে। মাটির উপরে নামার সাথে সাথে মনে হচ্ছে যে সে হেঁটে আসলো না, মনে হচ্ছে বাতাসের গতিতে এসে জয়নাল মিয়াকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরার সাথে সাথে এমন চাপ দিয়েছে এই জয়নাল মিয়ার বুকের হাড়, হাতের হাড়, মেরুদণ্ডের হাড় সব ভেঙে গিয়েছে। এরপর তাকে ওখানে ফেলে দিয়েই নাকি চলে যায়, আর জয়নাল মিয়া ওই জায়গাতে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে সে বাড়িতে। আর এর মধ্যে কিন্তু এই যে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে ওই শ্মশানের ওখানে গিয়ে তাকে পেয়েছে। তো জয়নাল মোল্লা যখন এই ঘটনাগুলো বলে, এরপরে মাত্র কয়েকদিন
ম্যাক্সিমাম 5 কি 6 দিন সব মিলিয়ে জয়নাল মোল্লা জীবিত ছিল। এরপর জয়নাল মোল্লা মারা যায়। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটা ওনার পরিবার, মানে জয়নাল মোল্লার তো 3 সন্তান, তারা তো জীবিত আছে। তারপর ওনার স্ত্রী, এটা তো তারাও শুনেছে, আরো অনেক লোকই শুনেছে। এই ঘটনাটা আশেপাশে অনেক দূর গ্রাম যেগুলো রয়েছে, অনেক দূরে যে গ্রামগুলো রয়েছে, সেখানেও যারা বসবাস করেন তাদের মুখে মুখেও এই ঘটনাটা দীর্ঘ সময় শোনা গিয়েছে। জয়নাল মোল্লার সাথে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা। জয়নাল মোল্লা অনেক কুফুরি রিলেটেড কাজগুলো করতেন, আর মানুষের ক্ষতিটাই উনি বেশি করতেন উপকারের থেকে। আর ওনার কাছে যখন কোনো কাজ আসতো, সেটা কি করবেন কি করবেন না, এই সিদ্ধান্ত উনি নেওয়ার জন্য কোনো সময় নিতেন না। ডিরেক্ট বলতেন যে করব, সেটা যে কাজই হোক না কেন। তো এটার পরিণতি যে ভালো হয় না, এটা জয়নাল মোল্লার ঘটনাই সেটা আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়। ধন্যবাদ জানাচ্ছি ওবায়দুল ইসলাম ভাইকে আপনার পাঠানো ভয়ঙ্কর পরপর দুটি ঘটনার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের 82তম আয়োজনের তৃতীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তার নাম আব্দুল্লাহ। ওনার বাড়িও যশোর জেলার সদর উপজেলায়। উনি ওনার ডিটেলস ঠিকানাটা আমাদেরকে দিলেও সঙ্গত কারণে গ্রামের নামটি আমরা বলছি না। আর এটা না বলার পিছনে এক মর্মান্তিক কারণও রয়েছে। ওই পরিবার চান না যে এই বিষয়টা ওইভাবে জানাজানি হোক, যার কারণে কিছু কিছু বিষয় আমরা হাইড রাখছি। চলুন ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি আব্দুল্লাহ ভাইয়ের আম্মু উনি বলেছিলেন আব্দুল্লাহ ভাইকে। বিভিন্ন সময় উনি এটা শুনেছেন, কিছুদিন আগেও বিস্তারিতভাবে শুনেছেন। এরপর আমাদেরকে এই ঘটনাটি লিখে পাঠিয়ে দেন। ঘটনাটি ঘটেছিল 1985 কি 86 সালের দিকে। ওনার আম্মুর মেজো চাচার বড় মেয়ে, যার নাম বানু, এই বানু খালার সাথে ঘটনাটি ঘটে। তো আব্দুল্লাহ ভাইয়ের নানা বাড়ি ওনাদের যে গ্রাম, অর্থাৎ দাদা বাড়ির যে গ্রাম, সেই গ্রামেই তার পাশের মহল্লায়। ওনাদের নানার যেই গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা অনেক বড়। সমস্ত মহল্লাটাতেই ওনাদের নানার পরিবার বসবাস করছে। তো ওনাদের এই যে বানু খালা, এই বানু খালা উনি একটা সমস্যায় ছোটবেলা থেকেই পতিত হন। সেটা হচ্ছে ওনার রাতকানা রোগ ছিল। তো এই রাতকানা রোগ যাদের থাকে, এরা কিন্তু রাতের বেলা চোখে দেখতে পায় না। এটাকে নাইট ব্লাইন্ডনেস বলা হয়ে থাকে। এছাড়া এর একটা বৈজ্ঞানিক নাম রয়েছে, নিকটালোপিয়া। অর্থাৎ যারা রাতের বেলা চোখে দেখে না কিন্তু দিনের আলোতে চোখে দেখে, এই ধরনের রোগীকে আমরা রাতকানা রোগী বলি। তো এই ধরনের রোগে আক্রান্ত হলে এটা কিন্তু সহজে ভালো হতে চায় না। ভিটামিন এর অভাবে এই রোগ হয় বলে আমরা জানি। তো যাই হোক, এরকম একটা সমস্যায় কিন্তু ওই বানু খালা পতিত হয়েছিলেন ছোটবেলা থেকেই। তো উনি যখন এই ধরনের সমস্যায় পড়ে যান, ওই সমস্যা নিয়ে উনি বড় হচ্ছিলেন। সন্ধ্যার পরে একা একা উনি কিছু করতে পারতেন না লোকজনের সহযোগিতা ছাড়া। তো ওই সময়ে কিন্তু এই আব্দুল্লাহ ভাইয়ের আম্মু এই বানু খালাকে যথেষ্ট সহযোগিতা করতেন। তো এইভাবেই দিন যাচ্ছিল। সাধারণত গ্রামে দেখা যায় যে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায়, বা ওই সময় যেত। কিন্তু এই বানু খালার বয়স প্রায় 27-28 বছর হয়ে যায়, কিন্তু ওনার বিয়ে হচ্ছিল না। এর পেছনে কারণ হচ্ছে ওনার রাতকানা রোগ ছিল, আর উনি নিজেও বিয়ে করতে চাইতেন না। বিয়ের কথা উঠলে উনি বলতেন যে আমাকে বিয়ের কথা বলো না, বিয়ে হলে আমি বাঁচবো না, সে আমাকে মেরে ফেলবে। আমি স্বপ্নে দেখি একটা কালো অবয়ব আমাকে বলে, শোন বানু, তুই কখনো কিন্তু বিয়ে করবি না, তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তো এই যে বানু খালা যে এই কথাটা বলেন,
এই কথা বারবারই উনি বলেন। আর এই বারবার এই একই কথা শুনতে শুনতে ওনার বাড়ির লোকজন ওনার কথার কোনো গুরুত্বই আর দেয় না। সবাই ধারণা করে যে তার রাত কানা রোগ আছে, তো এই জন্যই সে বিয়ে করতে চায় না। শ্বশুর বাড়িতে গেলে অবজ্ঞা অবহেলার শিকার হবে, অনেক ধরনের কথা শুনবে, এই জন্য সে বিয়ে শাদী করতে চায় না। কিন্তু সমস্যার একটা, সেটা হচ্ছে এই বানু খালার ছোট আরো 2 বোন রয়েছে, তারাও কিন্তু বিবাহযোগ্য হয়ে উঠেছে। এখন বড় বোনের বিয়ে না দিয়ে এই ছোট 2 জনের বিয়েটাও তার মা বাবা আসলে দিতে পারছে না। কারণ আমাদের সংস্কৃতিতে কিন্তু এই একটা ধারণা রয়েছে যে যিনি বড় ভাই বা বড় বোন, তার বিয়ে না দিয়ে ছোটদের বিয়ে দেওয়া যায় না। তো এরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এখন বানু খালা তো বিয়ে করতে চান না, ওই একই কথা বলেন। এদিকে মানুষজন যখন জানে যে বানু খালার এই রাতকানা রোগ রয়েছে, বিয়েও আবার ভেঙে যায়, বানু খালাও করতে চান না। মানে সব মিলিয়ে বেশ অন্যরকম একটা পরিস্থিতি। বানু খালা বলে দিচ্ছেন যে আমার বিয়ে দেওয়ার দরকার নাই, ছোট 2 বোনের জন্য তোমরা পাত্র দেখো। এখন বললেই তো আর হয় না, মা বাবারও তো একটা দায়িত্ব থাকে। মা বাবা চেষ্টা করছিলেন যে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য, তবে একটা পর্যায়ে এসে মা বাবা খুবই বিরক্ত হয়ে খুব ভালো মতো পাত্র দেখা শুরু করেন যে না, বানু খালার কথা শোনা যাবে না। ওনারা একটা বিয়ের সম্বন্ধ পাকাও করে ফেলেন। মোটামুটি 20 থেকে 22 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, মানে এমন একটা ডেট ফিক্সড করা হয়। তো বিয়ের আগের দিন সকালবেলা এই বানু খালা উনি এই আব্দুল্লাহ ভাইয়ের মেজো চাচিকে বলছেন যে তোমরা আমাকে বিয়ে দিও না, আমাকে ও বিয়ে করতে নিষেধ করেছে, বিয়ে করলে আমি বাঁচতে পারবো না। তা আব্দুল্লাহ ভাইয়ের মেজো চাচি তো কথায় কানই দেন না, যে দূর কি বলে না বলে, এই কথা তো শুনতেছি বহু বছর ধরে, এই কথা শোনা যাবে না। সারাদিন ওভাবে কেটে যায়, গায়ে হলুদের অনুষ্ঠান হয়, তো অন্যান্য কাজ যেগুলো বিয়ের আনুষ্ঠানিকতা সেগুলো শুরু হয়। রাত আনুমানিক 2টা, তখন এই বানু খালা চাচিকে বলছে যে মা, আমার তো ওয়াশরুমে যেতে হবে, তুমি আমার সাথে একটু চলো। আর ওই সময় ওয়াশরুমটা ওনাদের ঘর থেকে বেশ কিছুটা দূরেই ছিল, পাশে একটা ঝোপ জঙ্গলের মতো ছিল, ওইখানে একটা ওয়াশরুম ছিল। তো ওই ওয়াশরুমটা ছিল বাড়ির পশ্চিম দিকে। ওয়াশরুমের আশেপাশে আম গাছ ছিল, জাম গাছ ছিল, বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছ ওখানে ছিল। আর ওইখানে কিন্তু হলুদের একটা বাগানও ছিল, যেখানে ওয়াশরুমটা ছিল ওর কাছাকাছি একটা হলুদের বাগান করা হয়েছিল। তো ওই ওয়াশরুমটার কাছাকাছি এসে চাচি বাইরে দাঁড়ান, আর ওনার মেয়ে অর্থাৎ বানু খালা ভেতরে ঢুকেছেন। চাচি দাঁড়িয়ে আছেন একটা হারিকেন নিয়ে, বানু খালার কাছে একটা আলো ছিল। তো উনি যখন ওই ওয়াশরুমে গিয়েছেন, কিছুক্ষণ পর হঠাৎ করে বানু খালা প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার শুনে বানু খালার মা মানে মেজো চাচি উনি বাগানের ওই দিকটাতে গিয়েছেন যেখানে ওই ওয়াশরুমটা রয়েছে আর কি। কাছাকাছি ছিলেন, তারপরও কিছুটা পথ এগিয়ে গিয়েছিলেন আর কি, বা কিছুটা দূরত্বে থাকার কারণে খানিকটা পথ হেঁটে যেতে হয়েছে ওইখানে। তো ওই ওয়াশরুমটা ছিল যেখানে, সেখান থেকে আরেকটু আগে, মানে যাওয়ার সময় আরেকটু আগেই পরে বড় একটা আম গাছ। তো বানু খালার মা উনি দেখেন যে ওইখানে এই বানু খালা পড়ে রয়েছেন, আর তার পা থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। উনি খেয়াল করলেন যে হাঁটুর জায়গাটাতে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো প্রাণী তাকে কামড় দিয়েছে। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন ওইখানে চলে আসে। বিয়ে বাড়ি তো, পরের দিন বিয়ে, অনেকেই তো ঘুমান নাই, বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা করছেন, মশলা বাটছেন, এটা তো অনেক সময় ধরে করতে হয়। লোকজন আসার পর তাকে যখন ওখান থেকে নিয়ে যায়, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান কিন্তু ফেরে না। দীর্ঘ সময় পর দিন তার জ্ঞান ফেরে। এদিকে বাড়ির সদস্যরা দেখেন যে তার যেইখানে ক্ষত হয়েছে এমন কোন প্রাণী তাকে কামড় দিয়েছে যার সূচালো দাঁত 4 ইঞ্চির কম হবে না, এত লম্বা দাঁত। যাক, আল্লাহর রহমতে পরদিন তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখা যায় তার চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে। পরিবার থেকে জিজ্ঞেস করা হয় যে
এই অবস্থা কিভাবে হলো। তখন এই বানুখালা ভয়ঙ্কর একটা তথ্য দেয়। উনি বলেন যখন উনি ওয়াশরুম থেকে বাইরে বের হয়েছেন তখন আর চোখ যায় আম গাছের দিকে। উনি দেখেন আম গাছের একটা বড় ডালে বিশাল আকৃতির একটা কুকুর দাঁড়িয়ে আছে আর বানুখালার দিকে তাকিয়ে রয়েছে। বানুখালা যখন বের হয়েছেন, বিশেষ করে তার দিকে যখন চোখাচোখি হয়েছে ওই কুকুরটার দিকে আর বানুখালার দিকে, একে অপরের দিকে যখন তাকাতাকি হয়েছে, এরপর ওই কুকুরটা গাছ থেকে নেমে আসে। চিতাবাঘ যেভাবে গাছে ওঠে, গাছ বেয়ে নেমে আসে, ঠিক ওইভাবেই কুকুরটা নেমে আসে। কুকুরটার সাইজটা এত বড়, মনে হচ্ছে এই কুকুরটা বড় একটা ষাঁড় গরুর সমান। কুকুরটা নেমে এসে বানুখালার সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তাকে বলে, কিরে বানু, তোকে এটা নিষেধ করেছিলাম, বিয়ে করবি না, তুই আমার কথা শুনলি না কেন? তুই তো আর বেশি বাঁচবি না, আমি তো তোকে বাঁচতে দেব না। এই কথা বলেই নাকি ওই ভয়ঙ্কর আকৃতির কুকুরের মতো অবয়বটা প্রচন্ড জোরে ওনার হাঁটুর এইখানে কামড় বসিয়ে দেয় আর সাথে সাথেই নাকি সে অদৃশ্য হয়ে যায়। এরপর বানুখালা প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তো কবিরাজ আনা হয়। এই ঘটনা যখন জানাজানি হয়, যেটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়, তো কবিরাজ আসার পর কবিরাজ বলেন যে আপনারা তো আসলে গুরুত্ব দেন নাই আগে থেকে, এই বানুর উপর ভয়ঙ্কর একটা পিশাচ জিনের প্রভাব আছে অনেক আগে থেকে। এই জিনটা চাইতো না যে বানুর বিয়ে হোক, আপনাকে বিয়ে দিচ্ছেন, এতে করে ওই জিনটা খুব ক্ষিপ্ত হয় এই মেয়েটার উপরে। মেয়েটা তো বলছেই, কিন্তু আপনারা তো শোনেন নাই। আর ওর পায়ে যে কামড় দিয়েছে, এই পিশাচটা তার বিষ ওর শরীরে ছড়িয়ে দিয়েছে। আর পিশাচের বিষ নামানোর পদ্ধতি আমার জানা নাই, আমি কি করতে পারবো কি পারবো না তা জানি না। তবে যেহেতু কুকুরের আকৃতিতে কামড় দিয়েছে, দ্রুত আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান, ওকে জলাতঙ্কের টিকা দিতে হবে। তবে মনে হয় না এই টিকায় কোনো কাজ হবে, কারণ এটা ভিন্ন ধরনের জিনিস, ওর শরীরে বিষ ছড়িয়ে পড়েছে। তো যাই হোক, কবিরাজ এই সমস্ত কথা বলে উনি ওনার কিছু কাজ করেন। এরপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার পাটা ভালো করে দেখেন, ইনজেকশন দেন, ড্রেসিং করান, বেশ কিছু কাজ, মানে ডাক্তারের যে কাজ সেগুলো কিন্তু করানো হয়। তবে ওই ক্ষত স্থানের কোনো উন্নতি হয় না। আস্তে আস্তে এই বানুখালার শরীর ফুলে যেতে থাকে। আরো বেশ কয়েকটা কবিরাজ দেখানো হলেও ওই কবিরাজরা ওই জিনকে হাজিরও করতে পারে নাই আর বানুখালাকে সুস্থও করতে পারে নাই। বানুখালা কোনোভাবেই সুস্থ হন নাই। আস্তে আস্তে সমস্ত শরীর অনেক ফুলে গিয়েছিল। এই কামড়ের 33 দিনের মাথায় বানুখালা মারা যান। এইভাবেই নিরীহ এক মহিলার জীবনের সমাপ্তি ঘটে, যার কোনো দোষ ছিল না, কিন্তু তাকে এইভাবে মরতে হলো। প্রিয় লিসেনার্স, আপনারা দেখুন যে বানুখালা কিন্তু সবসময় বলে আসছিল তার সমস্যাটার কথা, কিন্তু তার পরিবার এগুলোতে গুরুত্ব দিত না। অনেক সময় আমাদের পরিবারগুলোতেও এই ধরনের সমস্যা দেখা দেয়। পরিবারের কোনো সদস্য যখন বিভিন্ন বিষয় বলেন, তখন বলে যে ওর তো লেখাপড়া করতে মন চাচ্ছে না, এই জন্য একটা ছুতা ধরেছে, অর্থাৎ একটা ভং ধরেছে, ইচ্ছা করে অজুহাত সৃষ্টি করছে। তারপরে বলছে যে সে এটা করবে না, তাই এই ধরনের কথা বলছে। আসলে আমরা পরিবারের সদস্যরাই যদি পরিবারের সদস্যদের দুঃখ কষ্ট বুঝতে না পারি, তাহলে বাইরের মানুষ কিভাবে বুঝবে? আমরা অনেকেই পরিবারের সদস্যদের এই ধরনের সমস্যাগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাই, যার ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর হয়। হ্যাঁ, এটা সত্য। কিছু কিছু মানুষ আছে বিভিন্ন অজুহাত দাঁড় করান, কিন্তু আমরাই বা কেমন? আমরা কেন তার সমস্যাগুলো ধরতে পারি না, বুঝতে পারি না? সে তার বাইরের কেউ না, আমাদের পরিবারই সদস্য। আমরা কেন গুরুত্ব না দিয়ে সেটা এড়িয়ে যাই, যার ফলাফল হয় মারাত্মক, যেটা বানুখালার বেলায় হয়েছিল। তার পরিবারের সদস্যরা গুরুত্বই দেন নাই। আর এই গুরুত্বহীনতাটাই এমন ভাবে বানুখালার উপরে প্রভাব বিস্তার করেছিল, কেননা ওনারা গুরুত্ব দেন নাই। গুরুত্বহীনতার কারণে ওই পিশাচটা আস্তে আস্তে
তার উপর আরো বেশি করে প্রভাব সৃষ্টি করতে পেরেছে। যেহেতু কোনো ধরনের কোনো চিকিৎসা হয় নাই, তারা কোনো চেষ্টা ওইভাবে করেন নাই, এইভাবেই তার জীবনের সমাপ্তি ঘটে গেল। লিসেনার্স, আপনারা ইদানিং খেয়াল করবেন যে ইটালিতে, গ্রিসে, এই সমস্ত দেশগুলোতে গেম দেয়া, অর্থাৎ অবৈধ পথে সমুদ্র দিয়ে যাবার চেষ্টা করার প্রবণতাটা আমাদের বাংলাদেশি ভাইদের অনেক বেড়ে গিয়েছে। উন্নত জীবন, পরিবারের মুখে হাসি ফোটানো, এই যে কয়েকটা কারণ, পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফুটবে, তারা একটু ভালো খেতে পারবেন, ভালো জায়গায় বসবাস করতে পারবেন, এই চিন্তা থেকে আমাদের ভাইয়েরা কি বিপজ্জনক রাস্তায় যে পা বাড়ান তা আসলে বলার মতো নয়। মাহিন খান, উনি এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলেন। উনি কিভাবে দুবাই থেকে কি ভয়ঙ্কর একটি পথ দিয়ে ইটালিতে গিয়ে পৌঁছেছিলেন শেষ পর্যন্ত। আজ থেকে 9 মাস আগে আমরা একটি স্পেশাল ঘটনা প্রচার করেছিলাম, যেটা কোনো ভয়ানক ছিল না। ভৌতিক দিক থেকে ভয়ঙ্কর না হলেও মানুষ যে কত ভয়ঙ্কর হতে পারে তা ওই ঘটনায় আমরা জানতে পেরেছিলাম। এপিসোডটির শিরোনাম আমরা দিয়েছিলাম ভয়ানক মৃত্যু যাত্রা। সেই ঘটনা প্রচারিত হওয়ার পর অনেক রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশি ভাই যারা প্রবাস জীবনে রয়েছেন অথবা বাংলাদেশে থেকেই তারা এই ধরনের ভয়ঙ্কর যাত্রায় সামিল হওয়ার জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলেন, তারা অনেকেই সতর্ক হয়েছেন। মাহিন খান ভাইয়ের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা বাজার গ্রামে। উনি বর্তমানে ইটালিতে রয়েছেন। ভয়ঙ্কর এক যাত্রা ছিল সেটা, যেখানে নৃশংসভাবে অনেক মানুষকে হত্যা হতে দেখেছেন। আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ওনাকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ ইসলাম। ওনার জন্মস্থান আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। অনেক আগেই রোহিঙ্গা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এরপর দীর্ঘ সময় উনি ওনার পরিবার নিয়ে চট্টগ্রামে অবস্থান করেছেন। এরপর বাংলাদেশ থেকে উনি প্রথমে গিয়েছিলেন দুবাইতে, সেখান থেকে পর্যায়ক্রমে উনি বর্তমানে ইটালিতে এসেছেন। তো আজকের ঘটনাটি মূলত এই ইসলাম ভাইয়ের মুখ থেকে শোনা। উনি কিভাবে ভয়ঙ্কর এক যাত্রা উনি পার করে এসেছিলেন। কথা ছিল যে উনি সহ মোট 12 জন ওনারা দুবাই হয়ে ইটালিতে পৌঁছাবেন। এই পথটা কিন্তু মোটেও সুখকর নয়। ওনার সাথে যে ঘটনাটি ঘটে এটা 2010 সালে। 12 জন একসাথে ওনারা গেম দেবেন, সাধারণত এটাকে গেম বলা হয়, গেম দেয়া বলা হয়। দালালের সাথে কথা ছিল 5000 দিরহামে দুবাই থেকে ইটালিতে তারা পৌঁছে দেবেন। দুবাইয়ের আজমান শহরে তাদেরকে প্রথমে রাখা হয়। দুবাইয়ের আজমান শহর না, আজমান একটা আলাদা, সেখানে একটা প্রদেশের মতো আর কি, বিভাগের মতো শহর আর কি। তো দুবাই থেকে আজমানে গিয়েছেন, আজমানে গেম ঘরে তাদেরকে রাখা হয়। কথা ছিল আজমান থেকে ওমানে ওনারা আসবেন, ওমানের গেম ঘরে রাখা হবে। সম্ভব হলে ওই দিনই তাদেরকে সাগর পথে ইরান পাঠিয়ে দেওয়া হবে, না হলে 2 দিন পরে দেওয়া হবে। তো ওনারা অবশ্য 2 দিন পরে গিয়েছিলেন। সাগর পথে ওনারা ইরান এসেছিলেন। প্রথমে বলা হয়েছিল শিপে করে তাদেরকে ইরানে নিয়ে যাওয়া হবে, কিন্তু ওনারা এসে দেখেন একটা ছোটখাটো ট্রলার, ওনারা মাত্র 12 জন। চিন্তা করেছিলেন হয়তো এই ট্রলার দিয়ে মাঝ সমুদ্রে গিয়ে তাদেরকে তুলে দেওয়া হবে, কিন্তু না, দেখা গেল মাঝ সমুদ্রে উত্তাল ঢেউ, সেই ঢেউয়ের ভিতরে একটা বড়সড় স্পিড বোট দেখা গেল। সেই স্পিড বোটে তাদেরকে তুলে দেওয়া হলো। এরপর টানা 6 ঘন্টা সেই স্পিড বোট যাত্রা শুরু করলো। তো এরপর যখন স্পিড বোট যাত্রা শুরু করলো, এত বড় বড় ঢেউ, 20-25 ফুট উপরে উঠে যাচ্ছে স্পিড বোট, আবার নিচে ধপাস করে পড়ছে। এখান থেকে কেউ যদি সমুদ্রে একবার পড়ে যায়, তার আর বেঁচে থাকার কোনো উপায় নাই। 6 ঘন্টা পর
তারা একটা জায়গায় গিয়ে পৌঁছান, একটা তীর বা দ্বীপের মতো, সেটা অনেক বড়, এটার আগা কোথায় মাথা কোথায় শেষ কোথায় এটা ওনারা বলতে পারেন না, তবে সেটা বেশ জঙ্গলে পরিপূর্ণ। ওই জঙ্গলের ভেতরে একটি ঘর রয়েছে যেখানে 3টা রুম রয়েছে। এর মধ্যে একটা রুমে কিছু লোক রয়েছে যারা ওনাদের মতো গেম দেওয়ার জন্য এসে জমায়েত হয়েছিলেন। ওনারা অনেক আগের, এখনো তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর একটা রুম রয়েছে যারা 2 দিন পরে গেম দেবে, আর একটা রুম যারা সদ্য আজকে এসেছে। কথা ছিল ইরানের বন্দর আব্বাস হয়ে তুরস্কের পথে প্রথমে যাবেন। তো ওখানে আসার পর সবার ফোনটা কেড়ে নেওয়া হয়। এরপর বলা হয় যে 4000 দিরহাম এখন দিতে হবে। সবাই তো বলে এখন দিরহাম কোথায় পাবো? কথা ছিল একবারে ইটালিতে গিয়ে দালালের কাছে 5000 দিরহাম দিব। তারা তো কোনোভাবেই মেনে নেয় না। তখন কি করে, এদের কয়েকজনকে পার্শ্ববর্তী একটি রুমে নিয়ে যাওয়া হয়। আর এক রুমের লোক অন্য রুমের লোকের সাথে কথা বলতে পারে না। যখন পার্শ্ববর্তী একটি রুমে নিয়ে যাওয়া হয়েছে, দেখা গেল কয়েকজনকে পা উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, মাথা নিচের দিকে, এই অবস্থাতে, আর বেধড়ক পেটানো হচ্ছে। এই দৃশ্য দেখে অবশেষে ইসলাম ভাই তার পরিবারের সাথে যোগাযোগ করেন, যে কোনোভাবেই হোক অনেক কষ্টে এই দিরহাম, শুধু ইসলাম ভাই না, ওনাদের তো 12 জন ছিল এই দলে, 10 জন ম্যানেজ করতে পারেন। এই 10 জনকে পরবর্তী গেম দেওয়ার জন্য ঠিক করা হয়। বাকি 2 জন দিরহাম ম্যানেজ করতে পারেন নাই, তাদের ভাগ্যে কি হয়েছে এটা জানা যায় না। এরপর এই 10 জনকে নিয়ে সাথে আরো কয়েকজন থাকে, এর মধ্যে আফগানিস্তানের কিছু নাগরিক, পাকিস্তানের কিছু নাগরিক ছিল, মোট 26 জন, অর্থাৎ আরো 16 জন যুক্ত হয়েছে। এই 26 জনকে নিয়ে রওনা শুরু হয়। বন্দর আব্বাস থেকে তারা রওনা শুরু করেন। এরপর তারা অনেক জায়গা পাড়ি দেন। একটা জায়গায় এসে তারা আটকে যান। কারণ হচ্ছে, যেই দালাল গ্রুপটা তাদেরকে নিয়ে যাচ্ছিল জঙ্গলে, আর একটা মাফিয়া গ্রুপ এসে ওই দালাল গ্রুপদের কাছ থেকে এই 26 জনকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে ওই দালাল গ্রুপকে মারধর করে তাড়িয়ে দেয়। এরা তখন এই 26 জনকে নিয়ে আর একটা জায়গায় আসে। জায়গায় আসার পর তারা বলে যে, আগের যে দালাল গ্রুপের সাথে আসছিলি, ওদের কাছ থেকে তোদেরকে কেড়ে নিয়ে আসছি, তোরা এখন আমাদের গোলাম হয়ে গেছিস, তোদেরকে নিয়ে আসছি। এখন ওই আগের গ্রুপের সাথে কি হয়েছে না হয়েছে, কাকে কয় টাকা দিছিস, আমরা কিছু জানি না। এই সবগুলো কথা কিন্তু লোকাল ভাষায় হচ্ছে, আমরা বোঝার সুবিধার্থে বাংলায় বলছি। তো এখন এরা একবার কিন্তু 4000 দিরহাম দিয়েছে। তবে এই টাকাগুলো বা দিরহামগুলো তাদের সাথেই ছিল, কেননা 5000 দিরহামে তো কথা হয়েছিল, তাদের কাছে আছে আর মাত্র 1000 দিরহাম। এদিকে এই যে 26 জন, তাদের কাউকেই কিন্তু কোনো খাবার দেওয়া হচ্ছিল না, শুধু ইনজেকশন দেওয়া হচ্ছিল। আর এটা দিলে ক্ষুধা লাগবে না। তাদের প্রত্যেকের কাছে $3000 চাওয়া হয়। $3000 মানে কিন্তু বাংলাদেশি টাকায় অনেক টাকা। আর যারা আফগানিস্তান, পাকিস্তানের, তাদের কাছেও চাওয়া হয়, তবে তারা কিভাবে কি দিয়েছে এটা আসলে বোঝা যায় না। এই যে ইসলাম ভাই, ওনার যেই পরিচিত ভাই ব্রাদার ছিল, চাচাতো ভাই, মামাতো ভাই, নিজের আপন ভাই, তারা কিন্তু অনেকেই দুবাই ছিল। দুবাই থেকে তারা কিন্তু এই $3000 অনেক কষ্টে যেভাবেই হোক ম্যানেজ করে দিয়েছিলেন আর কি। আর টাকা না দিলে যে কি হবে এটা বলার অপেক্ষাই রাখে না, তাদেরকে অনেক নির্যাতনের ভয় দেখানো হয়। এরপর যখন তাদেরকে নিয়ে পুনরায় গেম দেয়া শুরু হয়, 10 জনের ওই বাংলাদেশি টিম, এর মধ্যে তারা 10 জনই শেষ পর্যন্ত টাকা ম্যানেজ করতে সক্ষম হয়। কেননা এদেরকে একটা রুমে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এমনভাবে পেটানো হয়েছিল এবং ভিডিও করে তার পরিবারকে সেই জিনিসগুলো দেখানো হয়েছিল। বাধ্য হয়ে পরিবার যারা ছিলেন, পরিবার সদস্য যারা ছিলেন, তারা অনেক কষ্টে টাকাগুলো গুছিয়ে পাঠিয়েছিলেন তাদের দেখানো লোকের কাছে। মানে বাংলাদেশেও কিন্তু তাদের ওই দালালগুলো রয়েছে, এই ভয়ঙ্কর দুর্ধর্ষ মাফিয়া চক্রের এই দালালগুলো রয়েছে। যাই হোক, এরপরে তাদেরকে তুরস্কের ইস্তাম্বুল শহরে পাঠানো হয়। ইস্তাম্বুলে আসার পর ইস্তাম্বুল শহর থেকে এই 10 জনের মধ্যে 4 জন পালিয়ে যায় কোনো না কোনো ভাবে। তারা বুঝতে পারে শেষ পর্যন্ত কি হবে না হবে। এরপর মূলত এই 4 জন পালিয়ে, তাদেরই পরিচিত লোকজন ছিল, তাদের কাছে পালায়। এরপরে বলা হয় ইস্তাম্বুল শহর থেকে বুলগেরিয়াতে তাদেরকে পাঠানো হবে, বুলগেরিয়া সোফিয়া শহরে তাদেরকে পাঠানো হবে। তো বুলগেরিয়াতে যাওয়ার পথ হচ্ছে গাড়িতে করে যেতে হবে।
তো এই যে বাংলাদেশি যে 4 জন পালিয়ে গেল, এখন থাকলো হচ্ছে 6 জন। এই 6 জনের মধ্যে এই 6 জনকে একটি গাড়িতে রাখা হয়েছিল, আর ওই যে আফগানিস্তান পাকিস্তানের যে নাগরিক ছিল তাদেরকেও অন্য গাড়িতে রাখা হলেও একটি গাড়ি নাকি পুলিশের হাতে ধরা পড়ে যায়। আর পুলিশের হাতে ধরা পড়ার পর কি হয়েছিল এটা ওনারা জানেন না। বুলগেরিয়া সোফিয়াতে আসার পর তাদেরকে জানানো হয় এখানে নাকি 1 মাস থাকতে হবে, কেননা এই 6 জনকে দিয়ে তারা গেম দিতে পারবে না, কমপক্ষে 100 জন হলে তখন গেম দিতে পারবে। এবার তাদের কাছে চাওয়া হয় 5,000 ইউরো। এটা তো কোনোভাবেই তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ইতিমধ্যে অনেক টাকা পয়সা দেওয়া হয়ে গেছে। যখন তারা বলল যে আমরা তো দিতে পারবো না, আর তো কিছুই নাই, এরপর তাদের জন্য ভয়ঙ্কর একটা দৃশ্য অপেক্ষা করছিল, যেটা আসলে শুনলেই গা শিউরে ওঠে। তাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হয়। ওই রুমে ঢোকার সাথে সাথে তাদের শরীর ভয়ঙ্করভাবে ভয়ে কেঁপে ওঠে। দেখা গেল কারো মাথা একদিকে, কারো হাত একদিকে, কারো পা একদিকে। কসাইয়ের মাংসের দোকানে যেভাবে কোনো গরু বা ছাগল জবাই করে ঝুলিয়ে রাখা হয়, মাথা এক পাশে রাখা হয়, শরীরের বিভিন্ন অংশ হুকের সাথে ঝুলিয়ে রাখা হয়, মনে হচ্ছে ওভাবে মানুষকে কেটে কেটে বিভিন্ন ভাগে ভাগ করে ঝুলিয়ে রাখা হয়েছে। এদের চোখ, কিডনি, শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে তারা পাচার করে দেয়, বিক্রি করে দেয় যারা টাকা দিতে না পারে। তখন এদেরকে দেখিয়ে বলা হয় যে এরাও তোদের মতোই ছিল, ওরা টাকা দিতে পারে নাই, তখন এদেরকে এভাবে আমরা কেটে টুকরো টুকরো করে ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বিক্রি করা যায় সেগুলো করে দিয়েছি। আর এই যে এগুলো আছে এগুলো কুকুর দিয়ে খাওয়াবো অথবা মাটিতে পুঁতে দেব। এদের পরিবার কখনোই জানতে পারবে না এদের সাথে আসলে কি হয়েছে। এই দৃশ্য দেখে ওনারা এতটাই ভয় পেয়ে যান, শেষ পর্যন্ত পরিবারের সাথে ওনারা যোগাযোগ করেন। এই ইসলাম ভাইয়ের যতটুকু যা সহায় সম্পত্তি ছিল আর কি, শেষ পর্যন্ত সেটাও বিক্রি করে এই দালালদের যেই এজেন্ট বাংলাদেশে তাদের কাছে টাকা হস্তান্তর করে। এরকম করে প্রায় 6 জনই এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে। বলা হয়েছিল এরপরে তাদেরকে ক্রোয়েশিয়াতে নিয়ে যাওয়া হবে। তো ক্রোয়েশিয়াতে নিয়ে যাওয়ার পর টানা কয়েকদিন জঙ্গল দিয়ে হাঁটতে হবে, আর ওই জঙ্গলে ভাল্লুকের ভয় খুব মারাত্মক। অনেকেই কিন্তু ভাল্লুকের পেটে চলে গেছে। আর এখানে যিনি রাহবার থাকেন, অর্থাৎ যিনি দেখিয়ে নিয়ে যান পথ, তাকে ডঙ্কার বলা হয় বা এই টাইপের একটা শব্দ দিয়ে তাদেরকে অভিহিত করা হয়। তো ওনারা টানা কয়েকদিন হেঁটেছিলেন, মাঝে মাঝে জঙ্গলের মধ্যে বিশ্রাম নিয়েছিলেন। তো সেখানে আরো অল্প কয়েকজন লোক ছিল। তো এরপর মূলত তারা ক্রোয়েশিয়াতে আসেন। ক্রোয়েশিয়াতে আসার পর ওনারা বেশ কয়েকদিন সেখানে ছিলেন, এভাবেই ছিলেন আর কি, একটা ঘরের মধ্যে শেষ দিকে এসে রাখা হয়েছিল আর কি। তারপর ফাইনালি ইটালিতে তারা যাত্রা শুরু করেন। এভাবেই তারা ইটালিতে এসে পৌঁছেছিলেন। এই যে ইসলাম ভাই আর মাহিন খান ভাই দুজনে কিন্তু বর্তমানে একই সাথে রয়েছেন। প্রিয় লিসেনার্স, অনেক সংক্ষেপে বিশাল একটা যাত্রা বলে ফেললাম, তাই না? আসলে কি যাত্রাটা এতটা সংক্ষিপ্ত, এতটা সহজ? নিশ্চয়ই নয়, ভয়ঙ্কর যাত্রা। কিন্তু এ যাত্রায় অনেকেই সামিল হচ্ছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি বর্তমানে ফেসবুকে এই গেম যেটা চলছে অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া, এটা নিয়েও ফেসবুকে বর্তমানে বেশ প্রচারণা চলছে। আমরা খুবই অবাক হয়ে যাচ্ছি দৃশ্যটা দেখে, কিভাবে আমাদের বাংলাদেশি ভাই সহ বিশ্বের আরো বিভিন্ন দেশের যেই ভাইরা রয়েছেন তাদেরকে উন্নত জীবন, ভালো চাকরি, এগুলো লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর যাদের ভাগ্য খারাপ তাদের প্রতিমধ্যেই কি যে বিপদ হয়ে যায়। যেমনটা আমরা এর আগেও 9 মাস আগেও যখন মাহিন খান ভাইয়ের একটি ঘটনা প্রচার করেছিলাম, উনি নিজে যেটা দেখেছিলেন, সেখানে আমরা শুনেছিলাম যে লাশ কয়েক টুকরো করে ক্ষুধার্ত কুকুরের সামনে দিয়ে দেওয়া হয়। আর এই কুকুরগুলো মানুষের মাংসই বেশি খায়, কারণ যারা টাকা দিতে পারে না, যারা একটু কথাবার্তা বেশি বলে, যারা প্রতিবাদ করে, প্রতিবাদ করতে গেলে তো কথা বেশি বলতেই হবে, কিন্তু প্রতিবাদ করলে তাদের আর বাঁচার কোনো উপায় থাকে না। আবার এই ঘটনাতেও দেখলাম যে যারা টাকা দিতে পারেনি তাদের শরীরকে কত ভাগে ভাগ করা হয়েছে। এদের পরিবার জানতেও পারবে না কখনো
যে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের পরিবারের এক সদস্য এভাবেই নৃশংসভাবে খুন হয়েছেন। আবার তাদের থেকে যদি বেরো হওয়া যায় তখন দেখা যাচ্ছে যে জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র জানোয়ারের পেটেও কিন্তু অনেকের চলে যেতে হয়েছে। এভাবেই কিন্তু একটি স্বপ্নের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই মৃত্যু শুধু একটি স্বপ্নের নয়, একটি জীবনের, আর এই একটি জীবনের সাথে আরো অনেকের জীবনের সংশ্লিষ্টতা রয়েছে। এইভাবেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি একটি ঘটনা বললে কিছুটা ভুল হবে, এটা এক রহস্য। আর রহস্যময় এই ব্যাপারটি ঘটেছিল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কানিয়ারি ইউনিয়নের বাড়িগাঁও গ্রামে। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম জিসান আহমেদ। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামে। মূলত এই কানিয়ারি ইউনিয়নের বাড়িগাঁও যে জায়গাটা, এখানে ওনার মামা বাড়ি, মানে জিসান আহমেদের মামা বাড়ি। ঘটনাটি যদি একদম স্পেসিফিক ভাবে বলা যায়, সেটা নির্দিষ্ট অল্প কিছু সময়ের হলেও এটা সূত্রপাত 2004 সাল থেকে। 2004 থেকে 2008 সাল পর্যন্ত এখানে যে 4 বছরের একটা সময়, এই সময়ের মধ্যে বেশ কিছু বিষয় ঘটে যায়। ওই যে বাড়িগাঁও বাজার, এই বাজারে হঠাৎ করেই একজন পাগল মহিলার আবির্ভাব ঘটে। ওনাকে কেউ চিনতেন না। ওনার বাড়ি কোথায়, কোত্থেকে এসেছেন কেউ বলতে পারে না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় এরকম কিছু পাগলদেরকে দেখি। স্টেশন, লঞ্চ ঘাট, ফেরিঘাট, বাজার, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কিছু পাগল দেখা যায়, যারা আসলে কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন, তাদের নাম কি, এগুলো তারা নিজেরাও বলতে পারেন না। এমনকি তাদের কাছে জিজ্ঞেস করলেও এই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায় না। তো একজন পাগল মহিলা, অর্থাৎ পাগলির আবির্ভাব ঘটে ওই বাড়িগাঁও বাজারে। এই পাগলিটা বেশ রহস্যময় আচরণ করতেন। তিনি কারোর সাথে খুব একটা কথাই বলতেন না। খুব ক্ষুধার্ত লাগলে কোন একটা জায়গায় গিয়ে বসে থাকতেন, সেভাবে খাবারও চাইতেন না। কেউ কিছু দিলে খেত, না দিলে নাই, উঠে চলে যেত। এভাবেই প্রায় 4টি বছর ওই বাড়িগাঁও বাজার এবং তার আশেপাশে কিছু জায়গায় এই পাগলি ঘোরাফেরা করতেন। তো তার বয়সও হয়ে গিয়েছিল বেশ অনেকদিন। উনি আসলে এভাবে পাগলি অবস্থায় ঘোরাফেরা করেছেন। স্বাভাবিকভাবেই উনি কোনো একদিন মারা যান। বাজারের পাশেই তার মৃতদেহ পড়ে থাকে। মানুষজন বুঝতে পেরেছিল যে অসুস্থ হয়ে গিয়েছিল, আসলে কারোর সাথে ওভাবে কথা বলতো না। আর মানুষজন তাকে সম্মান করত, যেহেতু কাউকে সে কখনো আঘাত করেনি, কটু কথা বলেনি। মানুষজন তাকে যতটুকু সম্ভব, যতটুকু সম্মান করার দরকার, যতটুকু তাদের জায়গা থেকে খাবার টাবার দেওয়ার দরকার, এটা কিন্তু কেউ কোনো বিষয় কার্পণ্য করেনি। এই পাগলি মহিলা কারো বাড়িতে গিয়েও বিরক্ত করেনি কখনো। বাজারের যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদের একটা সমিতি রয়েছে, সেই বাজার সমিতি থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা নিজেরাই এই পাগলি মহিলার জানাজা, দাফন কাফন, যা যা করার দরকার তারা সেই আয়োজনটা করবেন। সেই অনুযায়ী সবকিছু করাও হয়। লাশের গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর বাজারের পাশেই একটি মাঠের মতো জায়গা রয়েছে। আসরের পর বা এরকম একটা সময়ে সেখানে জানাজা হবে। সবাই সমবেত হন জানাজা পড়ানোর জন্য। লাশটাকে কাফনে মুড়িয়ে খাটিয়ার উপরে রেখে জানাজা পড়ানো হবে। এমন সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। সময়টা অবশ্য বর্ষাকালই ছিল, বৃষ্টির সময়টাই ছিল। তো যখন এমন বৃষ্টি শুরু হয়েছে, কেউ আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। সবাই আশেপাশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। সবাই আশা করেছিল যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে যাবে, আবার জানাজা শুরু হবে। বৃষ্টি শেষ হওয়ার কোনো নামগন্ধই নাই। টানা প্রায় আধা ঘন্টা এমন বৃষ্টি হয়েছে যে আশেপাশের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। ওই মাঠও একদম ভিজে একাকার, বোরালি সমান পানি হয়ে গেছে। আর ওই যে খাটিয়াটা, যে খাটিয়ার উপরে ওই পাগলির লাশ রাখা, সেটা কিন্তু ওভাবেই রয়েছে।
যখন বৃষ্টি থেমে গেল তখন লোকজন আস্তে আস্তে চলে আসা শুরু করলো। তারা কিন্তু দূর থেকেই দেখছিল যে এই অবস্থা, বৃষ্টিতে সবকিছু ভিজে যাচ্ছে। সবাই যখন ওই খাটিয়ার কাছে আসলো, সবাই রীতিমতো তাজ্জব বনে গেল। দেখলো যে এই খাটিয়ার ভেতরে থাকা যে লাশ, এই লাশটার কাফনে একটা ফোঁটা পানিও পড়েনি, অর্থাৎ একটুও ভেজেনি এই কাফনের কাপড়। খাটিয়ার কিছু কিছু জায়গায় একটু ভেজা দেখা যাচ্ছে, বৃষ্টির পানি পড়েছে, খাটিয়াটাও অনেকটা শুকনো বলা চলে। আর লাশের এই কাফনে এক ফোঁটা পানিও পড়ে নেই। সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বৃষ্টিতে যেখানে এই মাঠে গোড়ালি সমান পানি হয়ে গেছে এই আধা ঘন্টার বৃষ্টিতে, সেখানে এই লাশের কাফনে এক ফোঁটা পানিও পড়লো না, একটুও ভিজলো না, এটা কিভাবে সম্ভব? সবাই আলোচনা করছিল যে আমরা যাকে একজন সাধারণ পাগলি হিসাবে দেখতাম, আসলে কি উনি কোনো সাধারণ পাগলি ছিলেন? তার আচার আচরণে সবসময় এক রহস্য ছিল। কে ছিলেন উনি? উনি মুসলিম ছিলেন এতটুকু বুঝতে পেরেছিলেন আশেপাশের লোকজন, কিন্তু তার বাড়ি কোথায়, তার নাম কি, এটা কখনোই জানা যায় নাই। তাকে ঠিকঠাক মতো দাফন কাফন করা হয়। ঘটনাটা চতুর্দিকে আলোড়ন সৃষ্টি করে যে এমন এক রহস্যময় ঘটনা ঘটেছে। ঘটনাটা এই পর্যন্তই, কিন্তু প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার পিছনে আরো একটি উদ্দেশ্য রয়েছে। সেটি হচ্ছে, সাম্প্রতিক সময়ে আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে একটা গ্রুপ যারা খুব ভালো উদ্দেশ্য নিয়ে একটা কাজ শুরু করেছিলেন, তারা হচ্ছে যে কাজটি করতেন, রাস্তায় যে ভবঘুরে মানুষগুলো থাকতো, পাগল, যাদের মাথায় জট হয়ে গেছে, বড় বড় দাড়ি হয়ে গেছে, তাদেরকে ধরে নিয়ে গোসল করিয়ে দিয়ে, মাথার জট কেটে দিয়ে, চুল কেটে দিয়ে, দাড়ি কেটে দিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিতেন। তো এই যে কাজটা আপাতত দৃষ্টিতে সেটা ভালোই মনে হতে পারে, এবং ভালো এটা নিশ্চিত, এটা নিয়ে সন্দেহ নাই। আমি যখন এই ভিডিওগুলো প্রথম দেখতাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই গ্রুপের যারা নেতৃত্বে রয়েছেন তারা বড় ধরনের কোনো একটা বিপদে পড়বেন। কেননা রাস্তা থেকে এই যে পাগলদেরকে ধরে ধরে মাথার জট কেটে দেয়া, এখানে কিন্তু একটা বড় ধরনের রিস্ক থেকে যায়। কেননা সব পাগল কিন্তু আসল পাগল নয়। অনেকের মাথায় যে জট লেগে যায়, এর সাথেও কিন্তু জিনেদের একটা সম্পর্ক রয়েছে। আমি এমন ভিডিও দেখেছি, রাস্তা থেকে পাগলদেরকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে মাথার জট কেটে দেওয়া হচ্ছে। সেই পাগলগুলো বলছে আমার জট কাটিস না, বিপদে পড়বি, এটা সেটা তারা বলছে। তারপরেও তারা এই কাজটি করেছে। তারা তো আসলে ভালো নিয়েতেই করেছে। দেখা গেল যে এই টিমের যিনি নেতৃত্বে ছিলেন এক ভাই, ওনার বর্তমানে ক্যান্সারের এমন একটা অবস্থা যে ওনার অবস্থা এখন খুব শোচনীয়। এটা এমনিতেও হতে পারে, কিন্তু যারা এই পাগলদেরকে ধরে নিয়ে জোর করে, বিশেষ করে মাথার চুল, এই চুলগুলোতে জট লেগে গেছে, দাড়িতে জট লেগে গেছে, এই জিনিসগুলো যারা কেটে দেয়, তাদের উপর কিন্তু জিনেদের একটা মারাত্মক প্রভাব পড়ে। আর বর্তমানে জিন ঘটিত রোগে আক্রান্ত যারা, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও বেড়ে গেছে। প্রিয় লিসেনার্স, আমরা তো অনেক ভালো উদ্যোগী দেখি, কিন্তু কিছু কিছু কাজ আমাদের করা উচিত নয়। কিছু কিছু জিনিস ন্যাচারাল, তাদেরকে ওভাবেই রেখে দিতে হয়। তারা সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদেরকে আমরা যদি সভ্য সমাজে নিয়ে আসার চেষ্টা করি, আসলে সেটা আমাদের জন্য সমীচীন হবে না, কারণ তারা ওভাবেই থাকতে পছন্দ করছেন। এই জন্য কিছু কিছু কাজ, এটা আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন ওভাবেই থাকতে দেওয়া উচিত। বিশেষ করে এই ধরনের পাগলদের ক্ষেত্রে আমাদের খুবই যত্নবান হওয়া উচিত। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা যেন কোনো কাজ না করি। হ্যাঁ, এমন যদি হয় যে কোনো একজন পাগলের পরিবার রয়েছে, সেই পরিবারের সন্ধান পাওয়া গেছে, তারা তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেই হিসাবটা আলাদা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধরে পাগলদের মাথার জট কেটে, দাড়ি কেটে দেয়া, এটা কিন্তু আমাদের জন্য ঠিক হবে না।
এটা আমি আমার মতামত বললাম, আপনারা নিজেদের জায়গা থেকে চিন্তা করবেন যে এই কাজগুলোর সাথে প্যারানরমাল একটা বিষয়ের কিন্তু সম্পর্ক রয়েছে, এই অর্থে আমি বললাম। আমি এটাও দেখেছি যে এই জট কাটার জন্য বড় আল্লাহওয়ালা ব্যক্তিরাও কিন্তু বিভিন্ন ধরনের রুকিয়া করতেন, বিভিন্ন রুকিয়ার মাধ্যম দিয়ে এরপরে গিয়ে জট কাটতেন এবং সেই জটটাকে আবার কাফনের কাপড়ে মুড়িয়ে বা একটা বিশেষ পদ্ধতিতে মাটিতে দাফন করে দিতেন। তো এই যে পদ্ধতিটা, এটা কি আমরা অবলম্বন করছি এই ক্ষেত্রে? নিশ্চয়ই নয়। আর এই কারণে অনেক বড় ধরনের একটা সাইড ইফেক্ট কিন্তু আমাদের উপর হতে পারে।